আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, চান্দিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা যে পূর্বে পড়াশোনা করেছিলাম সেগুলো তোমাদের সবসময় রিভিশনের উপরে রাখতে হবে। আর ভিডিও টিউটোরিয়াল দেখে তোমাদের ফিডব্যাকটা নেওয়া সম্ভব না। লাইভ ক্লাস হলে হয়তো তোমাদের ফিডব্যাক নেওয়া যেত, তো এটা আমাদের সবারই সমস্যা। তারপরে আমাদের এগিয়ে যেতে হবে, যত বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন আমাদের এগিয়ে যেতে হবে। আশা করি আল্লাহর রহমতে এই মহামারী ভাইরাস কোভিড-19 এর প্রভাব থাকা সত্ত্বেও তোমরা ভালো আছো। তোমরা পরিচয় তো আমার জানোই, পরিচয় দিয়ে আর ক্লাস দীর্ঘায়িত না করে আমরা চলো পড়াশোনায় চলে যাই। এটা হচ্ছে সংক্ষিপ্ত এক নজরে আমার পরিচয়। পাঠ পরিচিতি তোমরা জানো, তোমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্র আমি এ পর্যন্ত নিয়েছি। আমাদের প্রথম অধ্যায়টা আমাদের 4টা পর্বে শেষ হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এটা তোমাদের 9 তারিখের ক্লাস। বাস্তবে প্র্যাকটিক্যাল ক্লাসটা নিতে হলে মোটামুটি 50 মিনিট সময় আমাদের লাগতো। টিউটোরিয়াল যেহেতু তুলনামূলক কম সময় লাগবে, যেহেতু তোমাদের কোনো রিভিউ নেওয়া যাবে না। তাহলে আমরা একটু ছবি দেখি। আর তোমরা অনলাইন বা ভিডিও টিউটোরিয়াল ক্লাস করার কারণে ইতিমধ্যে আমাদের স্লাইডগুলোর প্যাটার্ন জেনে গেছো। তো ছবি দেখি আমরা শুরুতেই পড়ায় যাওয়ার আগেই। আজকে দেখা যাচ্ছে যে একটা সংসদ ভবন, পার্লামেন্ট অফ বাংলাদেশ। জানো এখানে 300 জন এমপি নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে, সাথে আরো 50 জন মহিলা বা সংরক্ষিত এমপি এখানে অংশগ্রহণ করে। এখানে কিসে অংশগ্রহণ করে তারা, এটা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। তারা মূলত বাংলাদেশটাকে সঠিক সুন্দরভাবে পরিচালনা করার জন্য আইন প্রণয়ন করে থাকেন। আইন বলতে আমরা বাংলাদেশে যে সংবিধান প্রচলিত আছে সকল বিষয় কিন্তু সংবিধানে লিপিবদ্ধ থাকে। এমন কোনো বিষয় নাই যা বাংলাদেশের সংবিধানে নাই। বাংলাদেশে পরিচালনা করার জন্য, বাংলাদেশের মানুষকে পরিচালনা করার জন্য, সমাজকে পরিচালনা করার জন্য, শান্তি সংহতি বজায় রাখার জন্য যা দরকার সবই বাংলাদেশের সংবিধানে আছে। কখনো পরিবর্তন প্রয়োজন হলে সাধারণত আমরা জানি 2/3 আসন, অর্থাৎ কোনো আইন পাশ করার ক্ষেত্রে 2/3 আসনের চেয়ে, অর্থাৎ মোট 350 ভোটার, 50 জন মহিলা বাদ দিয়ে আমরা যদি শুধু নির্বাচিত প্রতিনিধি ধরি, তাহলে 200 জনের অধিক জনের সমর্থন থাকলে যে কোনো আইন পাশ হয়ে যায়। তাছাড়াও অনেক সময় রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে অনেক আইন পাশ করতে পারে, অনেক সংসদে পাশ করা আইনও রহিত করতে পারে। আবার প্রধানমন্ত্রীও অনেক সময় প্রেস নোট জারি করতে পারেন সাময়িক সময়ের জন্য। সুতরাং এটা হচ্ছে একটা আইন অনুমোদন কেন্দ্র। পরের ছবিটা আমরা দেখি, এটা হচ্ছে বিএসইসি ভবন, অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে আজকে আমাদের বিষয়টা কি হবে। কারণ আমরা একদিকে দেখলাম সরকারি আইন কিভাবে নিয়ন্ত্রণ করে, আর বিএসইসি এটাও আইন নিয়ন্ত্রণ তৈরিকারী একটা প্রতিষ্ঠান। সংবিধান একে তৈরি করছে কিছু কাজ করার জন্য। সেই কাজগুলো কি, অর্থাৎ বাংলাদেশের
যে পুঁজিবাজার আছে, মুদ্রা বাজার আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। এই বাজার নিয়ন্ত্রণ, মুদ্রা বাজারের ক্ষেত্রে আবার একটু ভিন্ন কথাও আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক মূলত বাংলাদেশের অর্থনীতির আয়না বলা যায় বা প্রতিবিম্ব বলা যায়। অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডেই বাংলাদেশ ব্যাংক সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে, কোনো ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও অংশগ্রহণ করে থাকে। এক্ষেত্রেও তার অংশগ্রহণ আছে। মূলধন বাজারেও বিভিন্ন নিয়ম কানুন পরামর্শের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করে থাকে। ঠিক এটা আমাদের বিশেষ ক্ষেত্রে মূলধন বাজারের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। মূলধন বাজার বলতে আমরা কি বুঝি? মূলধন মুদ্রা বাজার যারা তোমরা পড়েছিলে তারা তোমরা জানো যে এটা একটা আর্থিক বাজার। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বাজার। আজকে আমরা আর্থিক বাজার নিয়ে পড়াশোনা করব। তো করব কি, শিখবো, সবকিছুর একটা উদ্দেশ্য থাকে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্থিক বাজারের সংজ্ঞা দিতে পারবে, মুদ্রা বাজারের সংজ্ঞা দিতে পারবে, মুদ্রা বাজারের হাতিয়ার সমূহের বর্ণনা দিতে পারবে, মূলধন বাজারের সংজ্ঞা দিতে পারবে, মূলধন বাজারের হাতিয়ার সমূহের বর্ণনা দিতে পারবে, মূলধন বাজারে কারা অংশগ্রহণ করে থাকে বলতে পারবে, আর মুদ্রা বাজার ও মূলধন বাজারের যে পার্থক্য সেটা ব্যাখ্যা করতে পারবে আইনগত দিয়ে, লেগাল। আমরা একটু সবাই দেখি, এটা এক নজরে পড়ি। আর্থিক বাজার হলো আর্থিক সম্পদ সৃষ্টিকারী ও লেনদেনকারী বাজার, যেমন অর্থ বাজার, মুদ্রা বাজার, মূলধন বাজার ও পুঁজি বাজার। যে কোনো দেশের অর্থনীতিতে আর্থিক বাজারের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যদি দেশের শিল্পকে আমরা প্রসারিত করতে চাই তাহলে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। আর এই প্রচুর মূলধন কোনো একক ব্যক্তির পক্ষে বা কয়েকজন ব্যক্তির পক্ষে সরবরাহ করা অসম্ভব হয়ে পড়ে। আর তখন সেই সমস্যার সমাধান করে হচ্ছে আমাদের মূলধন বাজার। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ জনগণও অংশগ্রহণ করার সুযোগ পায়। তখন মূলধন গ্রহণ করাটা বা সংগ্রহ করাটা খুব সহজ হয়ে যায়। এটার মূল থিম হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ, কিংবা আমরা বলতে পারি দশের লাঠি একের বোঝা। আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় বা লেনদেনের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। কারণ একটা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম কানুন প্রয়োজন হয়। বিদ্যালয় থেকেও ছোট যদি বলি আমাদের পরিবার, সেই পরিবারেরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন হয়। যেমন আমাদের পরিবারে সাধারণত আমাদের বাবা বেঁচে থাকলেন, উনি আমাদের প্রধান নির্দেশনা দানকারী হন। যদি বাবা না থাকেন তাহলে মা হন। আর যদি মা তার বড় সন্তানের উপরে দায়িত্ব অর্পণ করেন তাহলে দেখা যায় বড় সন্তান সবকিছু ক্ষেত্রে নির্দেশনা বা যে কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। ঠিক আমাদের এই আর্থিক বাজারের ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে। আর্থিক বাজারের স্থিতিশীলতা আনয়ন, অবাধ, স্বচ্ছ, নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর আর্থিক বাজার নিশ্চিত করার জন্য এসব নিয়ম কানুন যথাযথভাবে পালন করা অপরিহার্য। এইসব নিয়ম কানুন প্রণয়ন ও তদারকির জন্য আইন প্রণয়নকারী বা নিয়ন্ত্রণকারী কিছু প্রতিষ্ঠান রয়েছে। আমরা সামনে এগুলো দেখব। আজকে আমরা আর্থিক বাজার দেখব। আর্থিক বাজারের সাথে সম্পৃক্ত অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা আমরা নেক্সটে দেখব। আর্থিক বাজারের কাজ কি? অর্থাৎ যাদের অর্থ আছে, উদ্ধৃত অর্থ অর্থাৎ অতিরিক্ত অর্থ আছে, যাদের অর্থটা অলস হয়ে আছে, তেমন ভালো কোনো কাজে ব্যবহারের সুযোগ নেই, তাদের কাছ থেকে সংগ্রহ করে। যাদের অর্থের প্রয়োজন, যাদের মেধা আছে, বুদ্ধি আছে, কাজ করার মতো দক্ষতা আছে, তাদেরকে সরবরাহ করা একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। আর্থিক বাজার একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। যার অর্থ আছে আর যার অর্থের অভাব আছে, এই দুইজনের মাধ্যমে লেনদেন সংঘটিত করে মধ্যস্থতাকারী হিসেবে আর্থিক বাজার কাজ করে। মূলত দুই বাজার
দুই প্রকার বাজার আমরা আগের কথায় আলোচনায় বুঝছি, একটা হচ্ছে মুদ্রা বাজার বা অর্থ বাজার, আর একটা হচ্ছে মূলধন বাজার বা পুঁজি বাজার। তো আর্থিক বাজার এই ক্ষেত্রে আমি সবসময় তোমাদেরকে একজন বিখ্যাত মনীষীর সংজ্ঞা উল্লেখ করে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রিয় এলজে গিটম্যান স্যার। উনি খুব সুন্দরভাবে সরলভাবে সংজ্ঞাগুলো দেন, এই জন্য ওনার সংজ্ঞাগুলো আমরা ব্যবহার করি। ফাইন্যান্সিয়াল মার্কেট আর ফোরামস in which supplier of fund and demanders of fund can transact business directly। অর্থাৎ আর্থিক বাজার এমন একটা বাজার উদ্ধৃত পক্ষ ঘাটতি পক্ষের সাথে লেনদেন সমন্বয় করতে পারে। তাহলে এই আলোচনা আমরা বলতে পারবো, আগেও বলেছি যে এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সুনির্দিষ্ট কিছু আইন কানুন আছে। যেহেতু আইন কানুন আছে এবং আলাদা একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, তাহলে এটাকে বলা হবে আনুষ্ঠানিক বাজার। এটা তো ক্রয় বিক্রয় হয় বাজারে, সবাই উপস্থিত থাকেন, ক্রেতা বিক্রেতা উপস্থিত না থাকলে তো হবে না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অঙ্গীকার পত্র, ব্যবসায়ী স্বীকারপত্র। আর স্বীকারপত্র মানে কি, মুদ্রা বাজার একটা হাতিয়ার। এখন আমরা মুদ্রা বাজার দেখব। মুদ্রা বাজার হলো স্বল্প মেয়াদী বা সর্বোচ্চ 1 বছরের জন্য অর্থ সংস্থানের ক্ষেত্র, আর মূলধন বাজার হলো দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের ক্ষেত্র। মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হলো বাংলাদেশ ব্যাংক, মূলধন বাজার নিয়ন্ত্রক হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC বা BSEC। পৃথিবীর প্রতিটি দেশেই এই দুটি বাজারকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের দেশেও আছে, আমরা আগেই আলোচনা করছি, বিভিন্ন আইন কানুন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। মুদ্রা বাজারের হাতিয়ার সমূহ, এখানে কটা ভাগ তোমরা চিত্র দেখি বুঝতে পারতেছো, 5টা। ট্রেজারি বিল, এটা সরকারি বাণিজ্যিক পত্র, সরকারি বেসরকারি হতে পারে। ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যাংক সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। এই ব্যাংক যদি গ্রাহকের পক্ষ হয়ে কাউকে স্বীকৃতি দেয়, অর্থ প্রদানের অঙ্গীকার করে, তাহলে সেটাকে বলা হয় ব্যাংকের স্বীকৃতিপত্র। হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, যেমন ধরো পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি। আরেকটা হচ্ছে পুনঃক্রয় চুক্তি। পুনঃক্রয় চুক্তিও এক প্রকার আর্থিক বা মুদ্রা বাজারের হাতিয়ার। সাপোজ দেখা যাচ্ছে যে আমি একটা মেশিন আমার কাছে কেউ ক্রয় করেছে, সাপোজ বিক্রি করেছে, আমি যদি আবার এটা ক্রয় করার অঙ্গীকার করি, তাহলে তার সম্পদের একটা নির্দিষ্ট মূল্য সবসময় থাকবে। সেই মূল্য বা এই অঙ্গীকারপত্র ব্যাংকে জমা রেখেও ঋণ নিতে পারবে, কারণ আমি যে অঙ্গীকার করছি আইনগত অঙ্গীকার, আমাকে কিনতেই হবে। এটা যদি আমি অঙ্গীকার না করতাম এজ এ বিক্রেতা হিসেবে, ক্রেতার এটার যে সেলস ভ্যালুটা ফিক্স থাকতো না, হয়তো শূন্য হইতে পারতো, সেক্ষেত্রে ব্যাংক ওই মূল্যের উপরে কোনো ঋণ দেয় না। আচ্ছা, ট্রেজারি বিল আমরা বললাম স্বল্প মেয়াদী, জানোই 1 বছর কম সময়ের জন্য। আর মেয়াদগুলো একটু ভালোভাবে খেয়াল করে রাখো, 28 দিন, 91 দিন, 182 দিন, 364 দিন, 2 বছর, 5 বছর মেয়াদী হয়ে থাকে। তাহলে এই 2 বছর 5 বছর হইলে আর আমরা সেটাকে মুদ্রা হিসেবে কাউন্ট করা যাবে না, সেটাকে আবার মূলধন বাজারে কাউন্ট করতে হবে বা ধরতে হবে। ওকে, আচ্ছা, আমরা একক কাজে চলে যাই। তোমরা বাসায় চেষ্টা করবে। আমরা এগিয়ে গেলাম। বাণিজ্যিক পত্র, কমার্শিয়ালি যদি কোনো অঙ্গীকার করা হয়, হতে পারে কোনো সম্পদ ক্রয়ের কিংবা কোনো কিছু বাকিতে ক্রয় করার কারণে মূল্য পরিশোধের যদি অঙ্গীকার করা হয়, তাহলে সেটাকে বলা হয় অঙ্গীকার পত্র। এবং এই অঙ্গীকারের ক্ষেত্রে সাধারণত সচ্ছল কোম্পানিগুলাই, প্রতিষ্ঠিত কোম্পানিগুলার কাজ করে। অন্যান্য ক্ষেত্রে এই বাণিজ্যিক পত্রগুলো ইস্যু করতে পারে না, কারণ তাদের উপরে সাধারণত বিক্রেতার কোনো আস্থা থাকে না। আস্থা না থাকার কারণে তারা ইস্যু করলেও কোনো লাভ নেই। অর্থাৎ
তাদের প্রতি কারো বিশ্বাস নেই যে তারা আসলে মূল্য পরিশোধ করতে সক্ষম। আর্থিকভাবে সক্ষম প্রতিষ্ঠানেই বাণিজ্যিক পত্র ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহ করতে পারে। ব্যাংকের স্বীকৃতিপত্র ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে ব্যাংক কাদের স্বীকৃতি দেবে, সাধারণত যারা আর্থিকভাবে সক্ষম। তবে পারস্পরিক সুসম্পর্কের কারণে অনেক সময় ব্যাংক আর্থিকভাবে অসচ্ছল হলেও তার যে সুনাম যদি থাকে, সুনামের বিপরীতে স্বীকৃতি দেয়। তা সাধারণত যে প্রতিষ্ঠান ক্রেতা থাকে, ক্রেতার পক্ষে বিক্রেতাকে অঙ্গীকার দিয়ে থাকে মূল্য পরিশোধের। হস্তান্তরযোগ্য সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেট গুলো আমরা হস্তান্তর করতে পারি সেগুলোকেও মুদ্রা বাজারে হাতিয়ার বলা হয়। পুনর্ক্রয় চুক্তি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা হয়েছে, অর্থাৎ কোন সম্পদ বিক্রয় করার সময় যদি আমি এটাকে নির্দিষ্ট সময় পর আবার ক্রয়ের অঙ্গীকার করে থাকি তাহলে সেটাই পুনর্ক্রয় চুক্তি। যেহেতু এটার আর্থিক মূল্য আছে সেহেতু এটা ব্যাংক গণ্য বা মান্য করে তা সাধারণত প্রয়োজনের সময় ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া যায়। কি দেখা যাচ্ছে? অর্থ আর অর্থ, এই চিহ্নটা সাধারণত যারা লেনদেন করে আর্থিকভাবে মূলধন বাজারে তাদের কাছে পরিচিত, অর্থাৎ প্রতিনিয়ত শেয়ারের দাম বাড়ছে কমছে জিনিসটাকে বোঝানো হয়। আমাদের আলোচনা এখন মূলধন বাজারে চলে যাবে। আমরা যদি একটু পড়ি যে বাজারে দীর্ঘমেয়াদের জন্য আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় বা লেনদেন সম্পন্ন হয় তাকে মূলধন বাজার বলে। খেয়াল রাখতে হবে এটা অবশ্যই 1 বছরের জন্য বেশি হয়, কিন্তু শুরুর সময় আছে এটার মেয়াদ অসীম, অর্থাৎ কোনো শেষ নেই। যে কোনো ক্ষেত্রেই আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করলে সাধারণত আমরা এটা সারা জীবনের জন্যই তৈরি করি। হয়তো আমি করব, তৈরি করে দিয়ে যাবো, হয়তো আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে চলতে থাকবে। এবং তোমরা যদি খেয়াল করে দেখো অনেক সময় বিভিন্ন স্কুল কলেজে বিজ্ঞাপন দিলে লেখা থাকে এত সালে প্রতিষ্ঠিত, তাহলে দেখা যায় 1938 সালেও কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তৈরি করছে, 1900 সালেও তৈরি করছে, কিন্তু সেই প্রতিষ্ঠানটা এখন আছে, অর্থাৎ তিনি নাই কিন্তু তার প্রতিষ্ঠান আছে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে সবাই চিন্তা করে আজীবন থাকবে, তার ভবিষ্যৎ বংশধররা সেটা পরিচালনা করবে, প্রয়োজনের ক্ষেত্রে সরকার নিবে, এটা ভিন্ন বিষয়। কি কি এখানে ব্যবহার করা হয়? এই মূলধন বাজারকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাথমিক বাজার আর মূলধন মাধ্যমিক বাজার। তোমাদের জ্ঞাতার্থে বলতেছি যে প্রাথমিক বাজারটা হচ্ছে প্রথমে যদি কোনো শেয়ার উদ্যোক্তা ইস্যু করে এবং সেই উদ্যোক্তা কর্তৃক শেয়ারটা সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয় যে বাজারে, সেটা হচ্ছে প্রাথমিক বাজার বা আমরা সাধারণত আইপিও বলে থাকি। আর মাধ্যমিক বাজার হচ্ছে প্রাথমিক বাজারে যেমন উদ্যোক্তা এবং ক্রেতা এই দুইয়ের মাঝে সম্পর্ক সৃষ্টি হয়, কিন্তু মাধ্যমিক বাজারে উদ্যোক্তার সাথে ক্রয় বিক্রয় আর কোনো সম্পর্ক থাকে না। সেখানে ক্রেতা এবং আরেকজন ক্রেতা এবং ক্রেতা দুইজন ক্রয় বিক্রয় করে থাকে। যেমন আমি একটা শেয়ার ক্রয় করলাম, 6 মাস পর আমার প্রয়োজন হলো নগদ অর্থের, তখন আমি শেয়ারগুলা বিক্রি করব। এক্ষেত্রে কার কাছে বিক্রি করব? সে আমার মতোই একজন সাধারণ জনগণ হবে, তার কাছে বাজার মূল্যে আমাকে বিক্রি করতে হবে। এবং এই যে ক্রয় বিক্রয়টা হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক বাজার। সাধারণত দীর্ঘমেয়াদী আর্থিক বাজারের ক্ষেত্রে 3টা হাতিয়ার থাকে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। আরো অনেক হাতিয়ার আছে, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় না। সাধারণ শেয়ার সবাই জানি, সবাই চিনি, এবং এটা দেখতে দেখতে আমাদের অনেক হয়ে গেছে। আমরা এর আগেও সাধারণ শেয়ার দেখেছিলাম বোধহয়।
কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই শেয়ার বলা হয়। অর্থাৎ আমার কোম্পানি খুলতে প্রাথমিকভাবে 10 লাখ টাকা লাগলে সেটা সাধারণত যারা উদ্যোক্তা থাকেন 2 থেকে 10 জন বা 20 জন ওনারা প্রদান করেন। পরে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য স্থায়ী সম্পত্তি যেমন মেশিন, আসবাবপত্র, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজের জন্য যে অর্থের প্রয়োজন হয় তারা সেটা পুঁজিবাজার থেকে সংগ্রহ করে থাকে এবং এটা সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এই জন্য বলা হয়েছে অনুমোদিত। অর্থাৎ 1 কোটি টাকা দরকার, সেক্ষেত্রে 10 লাখ উদ্যোক্তারা সরবরাহ করছেন, বাকি 80 লাখ হয়তো 800 জনের কাছ থেকে সংগ্রহ করবেন। তাহলে 800 জন হলে প্রতিজনের কাছে 1000 বা যে হিসাবে হয় সেই হিসাব থেকে তারা সংগ্রহ করে। তবে এক্ষেত্রে শেয়ারটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন 100 টাকায় ভাগ করা হয় বা 10 টাকায় ভাগ করা হয়, কিন্তু লট আকারে বিক্রি হয়। অর্থাৎ লট বলতে বোঝায় অনেকগুলো একসাথে বিক্রি করতে হয়। তাহলে মনে করো আমি যদি 1000 জনের কাছে বিক্রি করতে চাই, তাহলে দেখা যাবে যে 1000 লোকের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে। এই জন্য সাধারণত 1000 লোকের সাথে কন্ট্যাক্ট না করে 10 জন বা 50 জন লোকের সাথে শেয়ার, অর্থাৎ 500 শেয়ার 10 টাকা করে হলে 500 শেয়ার 5000 শেয়ার একসাথে কারো কাছে বিক্রি করা হয়। সাধারণ শেয়ার, আর যারা সাধারণ শেয়ার ক্রয় করে থাকেন তারা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়ে থাকেন এবং তারা কোম্পানি পরিচালনা করতে পারেন যদি তারা নির্বাচিত হন। এবং এই ভোট কারা দিবে? যারা সাধারণ শেয়ার ক্রয় করে থাকেন তারা ভোটাধিকার পান। ভোটাধিকার প্রাপ্ত হয়ে তারা ভোট প্রদান করেন। 2 বছরের জন্য পরিচালক মণ্ডলী নির্বাচিত করেন। এই পরিচালক মণ্ডলী হতে হলে কমপক্ষে কোম্পানির 2% শেয়ার থাকতে হয়, অর্থাৎ শেয়ার হোল্ডাররাই পরিচালক হয়ে থাকেন। অগ্রাধিকার শেয়ার সাধারণত যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের চেয়ে অগ্রাধিকার পান এবং কোম্পানি দেউলিয়া হয়ে গেলে বা ব্যাংক্রাপসি হলে তাদের মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রেও সাধারণ শেয়ার থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পেয়ে থাকেন। এই জন্য বলা হয় এটাকে অগ্রাধিকার শেয়ার। বিভিন্ন প্রকার অগ্রাধিকার শেয়ার আছে, আমরা শুধু এতটুকু বুঝবো অগ্রাধিকার শেয়ার বলতে কি বুঝবো। সাধারণ শেয়ার হোল্ডারের ক্ষেত্রে তারা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, আবার কোম্পানি যখন বিলোপ হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, তখন মূলধন পাওয়ার ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাবে। এই 2 ক্ষেত্র হইলে এটাকে বলা হবে অগ্রাধিকার শেয়ার। ঋণপত্র এই ক্ষেত্রে অগ্রাধিকার বলা হয় না, কিন্তু এদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। তবে এরা নির্দিষ্ট পরিমাণ মুনাফা প্রাপ্ত হন। কোম্পানি যতই মুনাফা অর্জন করুক না কেন তারা নির্ধারিত পরিমাণেই পাবেন, অতিরিক্ত পাবেন না, আবার কমও পাবেন না। এরকম যে দলিল বা যৌথ মূলধন কোম্পানি জনসংখ্যার থেকে ঋণ গ্রহণ তাকে বন্ড বলা হয়। বন্ডেরও অনেক প্রকার আছে, কুপন বন্ড, নন কুপন বন্ড, জিরো কুপন বন্ড, পারপিচুয়াল বন্ড। আমরা এগুলা বন্ডের যখন দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে এগুলো আমরা আলোচনা করব। এক্ষেত্রে সংক্ষেপ কথা হলো এদের সুদের পরিমাণ, ঋণ পরিশোধের সময়, সুদের হার, ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী স্থির থাকে, কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ মূলধন বাজারে কারা কারা বিনিয়োগ করে থাকেন? এখন আমরা জানি সাধারণ জনগণ বিনিয়োগ করে থাকেন, আগেও বলেছি, কিন্তু সাধারণ জনগণের পক্ষে অনেক সময় সরাসরি অংশগ্রহণ করতে পারে না, তখন তারা একটা নির্দিষ্ট ব্রোকার হাউস অর্থাৎ দালালের শরণাপন্ন হন। সরকার স্বীকৃত দালালের শরণাপন্ন হন। তারা একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, অর্থাৎ সাধারণ শেয়ার বাজার এবং সাধারণ জনগণের ভিতরে তারা মধ্যস্থতা হিসেবে কাজ করে। যেমন সঞ্চয়ের প্রতিষ্ঠান, বিভিন্ন সঞ্চয় প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলা করে, আইনি স্বীকৃতভাবে প্রতিষ্ঠিত। ঠিক আছে। ব্রোকার এরাও এক প্রকার দালাল। ডিলার, আমরা ডিলারটা
খুব কমন, আমরা যে কোনো পণ্যের ডিলারশিপ নেই, যারা সাধারণ ব্যবসা করো তারাও জানো। ডিলার সাথে পরিচিত যারা কোম্পানির পণ্য নির্দিষ্ট পরিমাণ কমিশনের ভিত্তিতে দোকানে দোকানে পৌঁছে দেয়, তারাই হচ্ছে ডিলার। স্টক এক্সচেঞ্জ হচ্ছে শেয়ার বাজার কার্যক্রমের সহায়তান ও তদারককারী প্রতিষ্ঠান। ঢাকায় বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের কাজও তারা মিডিয়া হিসেবে কাজ করে, সাধারণ জনগণ যেন প্রতারিত না হয় যাবতীয় কার্যক্রম তারা পর্যালোচনা করে থাকেন। অর্থাৎ শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত কোন কোম্পানি মূলধন দিচ্ছে না দিচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, প্রতিদিন শেয়ারের দাম কমতেছে না বাড়তেছে, বাড়া শেয়ারগুলো আলাদাভাবে প্রকাশ করে, দুর্বল শেয়ারগুলো আলাদাভাবে প্রকাশ করে, অর্থাৎ যাতে জনগণ প্রতারিত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করে থাকে। আইনগত অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান আছে, যেমন আমরা যখন সাধারণত কোম্পানি যারা উদ্যোক্তা মূলধন সংগ্রহের ক্ষেত্রে শেয়ার ইস্যু করে থাকে, সেক্ষেত্রে ব্যাংক একটা মিডিয়া হিসেবে কাজ করে আত্মবিশ্বাসের জন্য। দলীয় কাজ আমরা ইনশাল্লাহ বাস্তবে তোমাদের সামনাসামনি হলে এটা নেওয়ার চেষ্টা করব, আর তোমরা বাসায় অবশ্যই তো দেখবা। আচ্ছা, আমরা ব্যবসায় অর্থায়ন সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য দেখতে চেয়েছিলাম। আমরা এখন একটা কি দেখব, মুদ্রা বাজার ও মূলধন বাজারের পার্থক্য। আমরা দেখি মুদ্রা বাজার মূলধন বাজারের পার্থক্য। আমরা মুদ্রা বাজার সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম যেটা 1 বছরের জন্য, আর দীর্ঘমেয়াদের জন্য এটা 1 বছরের বেশি সময়ের জন্য, ঠিক আছে। আর মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে কারা? বাংলাদেশ ব্যাংক। আর মূলধন বাজারের ক্ষেত্রে ভূমিকা পালন করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ এন্ড কমিশন। দুইটা পার্থক্য। তারপরে আমরা বলেছিলাম ট্রেজারি বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক পত্র হচ্ছে মুদ্রা বাজারের জন্য, আর মূলধন বাজারের জন্য হচ্ছে 3 প্রকার বলছিলাম: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ডিবেঞ্চার ও বন্ড। ডিবেঞ্চার বন্ড জিনিসটা একই প্রকারের, ঠিক আছে। আর মুদ্রা বাজারের ঝুঁকি কম, মূলধন বাজারের ঝুঁকি সাধারণত বেশি হয়ে থাকে। আর বাজারে অনেকগুলা উদাহরণ আছে, মূলধন বাজার মাত্র 2টা হলো, মুদ্রা বাজার অনেকগুলা। আর কে নিয়ন্ত্রণ করে এটা তো আমি তোমাদের শুরুতেই বললাম, একটু ভালোভাবে দেখবে এবং 2-3টা পার্থক্য সাধারণত পরীক্ষায় আসে, তোমাদের জন্য করতে হবে। হ্যাঁ, শিশুটি চিন্তা করতেছে আসলে কে সে কি শিখলো, এটাই ভাবতেছে। আমাদের ক্লাস শেষে আমরা কি শিখলাম আমরা একটু দেখি। সংজ্ঞাটা জানলাম, মুদ্রা বাজারের সংজ্ঞা জানলাম। মুদ্রা বাজার হাতিয়ার কি? ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য ঋণ, দলিল, পুনঃক্রয় চুক্তি ইত্যাদি। মূলধন বাজারের সংজ্ঞা জানলাম, হাতিয়ার জানলাম, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র, কারা অংশগ্রহণ করে। আর মূলধন বাজার মুদ্রা বাজারের পার্থক্য। তো কে? বাড়িতে বাড়ি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে বাড়ির কাজ আমরা এখন শিখব। দিব তোমাদেরকে বাড়ির কাজ। মুদ্রা বাজার মূলধন পার্থক্য ব্যাখ্যা খাতায় লিখে নিয়ে আসবে। আশা করি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে সামনাসামনি এগুলা কাজগুলো বাস্তবায়ন করতে পারবো। আর যোগাযোগের প্রতীক দেখা যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের খুশি, তোমরা যে কোনো একটি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর তোমাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা চাইলে ক্লাসগুলো ইউটিউবেও দেখতে পারবে, ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে। আর ঘরে থাকার চেষ্টা করো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।